টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুয়া বিয়ে এবং নির্যাতনের সাজানো ঘটনা, যদি গ্রিন কার্ডের অপব্যবহার এবং আইনি পরিণতি কি, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেটি আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুয়া বিয়ে এবং নির্যাতনের ঘটনা সাজিয়ে গ্রিন কার্ডের যে সুবিধাটা নেওয়া হয় তার পরিণতি কি হতে পারে, সেটি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তবে আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এর কনসিকুয়েন্সেসটি কি সেটিও একটু দর্শকদের সঙ্গে আলাপ করে নিই। সুপ্রিয় দর্শক, বিয়ে একটা সম্পর্কের নাম, যেখানে দুটি মানুষ মিলে গড়ে তোলে একটি আশ্রয়, ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশ্রুতির গল্প। কিন্তু যখন সেই সম্পর্কটাই হয়ে যায় স্বার্থের খেলাঘর, যখন ভালোবাসার বদলে কাগজের এক টুকরো গ্রিন কার্ড হয়ে দাঁড়ায় আসল লক্ষ্য, তখন স্বভাবতই প্রশ্ন জাগে, এ কোন ভালোবাসা, কেমন ভালোবাসা, এ কেমন বিয়ে? প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ স্বপ্ন দেখেন আমেরিকায় একটি স্থায়ী জীবন গড়তে। সেই স্বপ্ন অনেক সময় অনেকের সত্যিকারের পরিশ্রমে পূরণ হয়, আবার কেউ কেউ বেছে নেন শর্টকাট পথ, ভুয়া বিয়ে বা সাজানো নির্যাতনের কাহিনী তুলে ধরে। কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করেন গ্রিন কার্ডের আশায়, আবার কেউ নির্যাতনের মিথ্যে গল্প সাজিয়ে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করেন। এই অভিনয়ের মঞ্চে অনেক সময় ধ্বংস হয় বাস্তব জীবনের সম্পর্ক, ভেঙে যায় পরিবারের স্বপ্ন, আর আইনের জালে জড়িয়ে পড়ে জীবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভুয়া বিয়ের আসল মূল্য কে দেয়? যে নাগরিক প্রতারণার শিকার হন তিনি, নাকি যে ইমিগ্র্যান্ট নিজের ভবিষ্যৎ নষ্ট করেন মিথ্যের জালে তিনি? আর আইন কি চুপচাপ দাঁড়িয়ে থাকে এই প্রতারণার সামনে? আজকের অনুষ্ঠানে আমরা খুঁজব সেই উত্তরগুলো। আইনের চোখে ভুয়া বিয়ে আসলে কি? কোন সীমারেখার ওপারে একটি সম্পর্ক অপরাধ হয়ে ওঠে? এবং যারা সত্যিকারের নির্যাতনের শিকার, তাদের জন্য কি সন্দেহের সংস্কৃতি আরও বড় বিপদ তৈরি করছে না? আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একটি গল্প, ভালোবাসার, ভয়ের বা স্বপ্নের। কিন্তু যখন সেই গল্পটা ভুয়া হয়ে যায়, তখন শুধু আইনি জটিলতা নয়, বরং সমাজের বিশ্বাসও ক্ষয়ে যায়। আর তাই আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যেখানে ভালোবাসা, আইন, নৈতিকতা আর মানবিকতা সব কিছু মিলেমিশে তৈরি করেছে এক জটিল বাস্তবতা। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন জুরিস্ট ডক্টর, অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি দেখেছেন শত শত সত্যি বা বাস্তব কেস, জানেন আইনের ভেতরের গল্প, জানেন মানুষের চোখের জল আর মিথ্যের দাম। আমরা একসাথে উন্মোচন করব এই নীরব প্রতারণার পর্দা, আর জানার চেষ্টা করব ভালোবাসা ও সত্যের জয় কিভাবে সম্ভব আইন ও ন্যায়ের মধ্য দিয়ে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায় ভুয়া বিয়ে ও নির্যাতনের সাজানো গল্প, গ্রিন কার্ডের অপব্যবহার ও তার পরিণতি কী, সেটা নিয়ে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আমি আজকের বিষয়ের সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, বাস্তবতা একটু বোঝানোর চেষ্টা করেছি আপনার কাছে। আইনি দিকগুলো নিয়ে এখন আলোচনা আমরা করব, যে এই যুক্তরাষ্ট্রের বা আমেরিকার ইমিগ্রেশন আইন অনুযায়ী বিয়ের মাধ্যমে যে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে,
ভুয়া বিয়ে বা শাম বিয়ে আইনগতভাবে কিভাবে সংজ্ঞায়িত করা হয় এবং এটি প্রমাণ করা কতটা কঠিন বা সহজ। আরেকটি প্রশ্ন, যে অনেক সময় অভিযোগ ওঠে যে কেউ নির্যাতনের সাজানো গল্প বানিয়ে এই ভায়োলেন্স এগেনিস্ট উমেন অ্যাক্ট বা ভাওয়া যেটাকে আমরা বলি সুবিধা নিচ্ছে। আইনজীবীর দৃষ্টিতে এমন অভিযোগের সত্যতা ও জটিলতা কি? এবং আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে যদি কোনো ব্যক্তি ভুয়া বিয়ে বা মিথ্যে নির্যাতনের অভিযোগে ধরা পড়েন তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে? একবারই অনেকগুলো প্রশ্ন আপনাকে করে নিলাম যাতে আপনি নিরবিচ্ছিন্নভাবে উত্তরগুলো দিতে পারেন। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত মানুষ দেখতে চায় না, একটু রসকসহীন প্রোগ্রাম হয়, আইনের ব্যাপার ইত্যাদি। না না, এটা ঠিক না, অনেক মানুষ দেখে। আমাকে যদি একটু সুযোগ দেন, আপনি এই প্রোগ্রামটাকে একটা নতুন মাত্রায় নিয়ে গেলেন। হ্যাঁ, আজকে যেভাবে করে আপনি উপস্থাপনাটা করলেন, আপনি আমার থেকে জানার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই জানেন, বহুজনের কাছ থেকে শুনেছেন যে আমাদের এই শ্রদ্ধেয় রানা ভাই অত্যন্ত একমপৃষ্ট একজন মানুষ। কিন্তু এছাড়াও এই যে যেভাবে করে সুন্দর করে আপনি ব্যাপারটাকে উপস্থাপন করলেন, একটা কাব্যিক যে একটা ব্যাপার এখানে ছিল। হ্যাঁ, সুতরাং এই ধরনের এই রসকসহীন প্রোগ্রামগুলোকেও আপনি একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেলেন। আপনি আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। হ্যাভিং সেড দ্যাট, আপনার প্রশ্নগুলো একটা একটা করে বলার কিছু নাই, আমি ওভারঅল বলছি, সেখান থেকে আপনি প্রশ্নটা শুনবেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে বিয়ের ভিত্তিতে বিভিন্ন দেশেই গ্রিন কার্ড পাওয়া যায়, স্থায়ী নিবাস, স্থায়ী কি যেন বলে যে পার্মানেন্ট রেসিডেন্স যেটা আছে সেটা পাওয়া যায়। এটা মোটামুটি সবাই জানে গেল। এখন কথা হচ্ছে এর ফলে যে জিনিসটা হয়েছে, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কিছু কিছু হয়েছে বা অনেকই হয়েছে, যার ফলে এই বিয়ের ব্যাপারটাকে, বিয়ের ভিত্তিতে যে অ্যাপ্লিকেশন গুলো যেগুলো হয় সেগুলোকে সন্দেহের চোখে দেখা হয়। যার ফলে ইভেন একটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে থেকেই এটা করা হয়েছে যে বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড হলে তারা একটু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। যদি বিয়ের 2 বছরের মধ্যে একদিন আগেও যদি গ্রিন কার্ডটা হয়ে যায় তাহলে আপনাকে কন্ডিশনাল রেসিডেন্স দেয়, ইজ গুড অ্যাজ এনিথিং এলস, এক্সেপ্ট দ্যাট গ্রিন কার্ডটা পাওয়ার পরে 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষ হওয়ার আগে একটা জয়েন্ট পিটিশন করে আপনার এই কন্ডিশনটা রিমুভ করতে হয়। তারা দেখতে চায়, হ্যাঁ, যে আপনাদের বিয়েটা ঠিক আছে কিনা, এখনো সংসার টংসার কেমন হচ্ছে, মানে এই ব্যাপারটাকে আবার একবার খতিয়ে দেখে। হ্যাঁ, তো ফলে এটা দিয়ে বোঝা যায় যে গ্রিন কার্ডের ভিত্তিতে বিয়েটাকে ইট রেইজেস এ রেড ফ্ল্যাগ গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের ব্যাপারে যে পিটিশনার যিনি পিটিশনটা করেন, ওইখানের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে বিয়েটা সঠিক কিনা। যেমন ওরা এটাকে বলে বোনাফাইড ম্যারেজ। আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, মোটামুটি আপনি বিবাহিত, মানে অনেক ধরনেরই ইনফরমেশন আছে, ছবি টবি আছে ইত্যাদি। তারপরও তারা ভালোভাবে দেখে যে সত্যি সত্যি তাদের বিয়েটা ঠিক কিনা। সুতরাং এখানেও দেখা যায় যে একটা সন্দেহের থেকে এই জিনিসগুলা আসতেছে। আচ্ছা, তো এখন আমি আরেকটা ঘটনা দিয়ে শুরু করি। আমি কিছুদিন আগে বেশ কিছু কেস পাওয়ার একটা ব্যাপার হলো, যে কি ব্যাপার, বেশ কিছু স্প্যানিশ কেস আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ওই যিনি আমাকে অফারটা দিলেন উনি একজন মানে অভিজ্ঞ প্যারালিগাল বা এজেন্ট, যেভাবেই হোক। ঘটনা হচ্ছে উনি যে লয়ারের সাথে কাজ করছেন তার লাইসেন্স চলে গেছে। কি ব্যাপার পরে আমি যা দেখলাম এবং যার ফলে আমার সাথে আর ফার্দার যোগাযোগ আমি যাইনি, সেটা হচ্ছে যে লয়ার ছিলেন উনি এরকম প্রচুর এই ভাওয়া কেস করতেন। তা আমরা যেমন কোন জাজ কেমন, কোন গভর্নমেন্ট লয়ার কেমন, এগুলো নিয়ে আলাপ টালাপ করি, তারাও কিন্তু আলাপ টালাপ করে। হ্যাঁ, একবার 2012 সালে 26 জন লয়ার অ্যান্ড এজেন্টস ধরে নিয়ে গেল চায়না টাউন থেকে। সেখানে একটা ছেলে, ভেরি ইয়াং স্মার্ট ছেলে, প্রতিদিন সে আমাদের চোখের সামনে দিয়ে 15-20 জন ক্লায়েন্ট নিয়ে যেত। তো
তো তারই আরেক মানে ওই সমগোত্রীয় দেশের সমভাষার এক লোক আমাকে চুপি চুপি আবার বলতো যে বুঝতেই পারতেছো কি ঘটতেছে আর কি। তো যাই হোক, তো মোট কথা তার লাইসেন্স চলে গেছে, জেলে গেছে ইত্যাদি। আর ওই ভদ্রলোকের ওই যে বাবা কেস করতেন, মানে অ্যাবিউজ ভিত্তিক যে সমস্ত গ্রিন কার্ড সেগুলো করতো, তারও লাইসেন্স চলে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাপারটা শুধুমাত্র যে বিয়েটা সঠিক কিনা এগুলা দেখে, এই ওভারঅল ব্যাপারটাই তারা খুব চোখে চোখে রাখেন। আমাকে একবার ওহায়োতে গভর্নমেন্ট অফিসার বললেন ইন্টারভিউর সময় যে এটা হচ্ছে একটা গোল্ড টিকেট। কারণ হয় কি, এই ভাওয়াকে একটা রেয়ার একটা ব্যাপার, যেখানে আপনি যদি ইলিগেলি ওইখানে প্রবেশ করেন, কারণ নর্মালি এখানে বসে গ্রিন কার্ড পেতে হলে আপনাকে সামাউন্ট দেখাইতে হবে আপনার প্রপার এন্ট্রি আছে, অ্যাডমিশন, যেমন ভিজিট ভিসায় এসছেন, কি প্যারোলে ঢুকছেন ইত্যাদি। তো কিন্তু যদি আপনি ইডব্লিউআই বলে উইদাউট ইন্সপেকশনও ঢুকেন, তাহলে এই ভাওয়া ভিত্তিক কেসে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারেন। এরকম বহু লোক আছে যারা এইভাবে করে আসছেন। তো গেল, তারা ওই যখন অন্য কোনোভাবে গ্রিন কার্ড হচ্ছে না, এরকম একটা বিরাট গ্রুপ তারা, এবং এটার সাথে আমাদের মতো অনেক অ্যাটর্নি জড়িত, এজেন্টস জড়িত, বিভিন্ন মানুষজন জড়িত। হ্যাঁ, তারা এরকম একটা বিয়ে হলো, বিয়ের পরে তারপরে একটা অভিযোগ তুলে দেওয়া হলো যে এরকমের সে অত্যাচারিত ইত্যাদি। এবং আপনি জেনে মানে এখানে খুশির ব্যাপার না, আমি জাস্ট একটা তথ্য জানাই, আমার এই ধরনের ওই যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্টের আন্ডারে যে এই ধরনের কেস, তাতে অ্যাটলিস্ট 50% হচ্ছে পুরুষ মানুষ। হ্যাঁ, কারণ ওই অত্যাচার শুধু যে পুরুষরা মহিলাদের করে তা না, এটা মহিলারাও পুরুষদেরকে অত্যাচার করে, সেগুলো অন্তত আমি জানি। গেল, তো যাই হোক, তো কিন্তু এট দ্য সেম টাইম এইখানে এই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে, অবাক হওয়ার কিছু নাই। যে একটা বিয়ে করলো, তারপর কিছুদিন পরে বলে দিল যে এরকম সে আমাকে অত্যাচার করতেছে। ওটা দিয়ে প্রথমে প্রিমা ফেসি এলিজিবিলিটির একটা প্রশ্ন আসে, মানে প্রিলিমিনারি অ্যাপ্রুভাল জাতীয়, ওটা হলো। তারপরে আজকে যেমন একজন আসলো, সেখানে আমি দেখলাম যে 44 মাস লাগছে এটার অ্যাডজুডিকেশনটা হতে। সাধারণত এগুলা আমি বলতে বাধ্য হয়েছি, কারণ খুব বলতেছে আর কি। ওইটাও যেমন আমি দেখে দিলাম ইউএসসিএস এর সাইটে গিয়ে, কিন্তু এট দ্য সেম টাইম বললাম আমি এগুলো তো বিশ্বাস করি না, এগুলো কম বেশি হতে পারে আর কি। গেল, তো যাই হোক, তো এই যে একটা ব্যাপার, এখানে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা একটু মানে সাবধান থাকা উচিত। কারণ একটা হচ্ছে তো বিয়েটা সঠিক কিনা গেল, তারপরে দেখাতে হয় যে আপনি ওই ভদ্রলোক মানে ভদ্রলোক বা ভদ্রমহিলা মানুষ, মানে আপনার মানে একটা তো হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন করলেই তারা ওই বায়োমেট্রিক্স করায়, ফিঙ্গারপ্রিন্ট করায়, কিন্তু এইখানে আপনাকে নিজে থেকে, হ্যাঁ, যেমন আমরা এফবিআই এর কাছে পাঠাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হ্যাঁ, তারপর কত জানি 12 টাকা না 16 টাকা, 18 টাকা বোধ হয় একটা একটা মানি অর্ডার করে, তারপরে এইগুলো দিয়ে আমরা মানে অ্যাফার্মেটিভলি একটা ফিঙ্গারপ্রিন্ট করিয়ে ওইখানে তার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যারেস্ট রেকর্ড একটা দিয়ে এগুলো আছে কিনা এফবিআই এর একটা রিপোর্ট দিই, বিভিন্ন এফিডেভিট দিতে হয় বিভিন্ন জনের নিজের যে সে কোনো খারাপ মানুষ না ইত্যাদি। তো এইভাবে করে তার এটা করতে হয়। তার আগে দেখাইতে হয় তাদের বিয়েটা কি সঠিক ছিল। যেমন এই ধরনের যে ধরনের কেস বললেন, ভাওয়া কেস, একটা তো হচ্ছে বললামই, যদি এখানে উইমেন কথাটা লেখা, কিন্তু এটা সমভাবে প্রযোজ্য মেল এন্ড ফিমেল। সেকেন্ড থেকে আপনার যে পিটিশনটা আগে করা থাকতে হবে এমন কোনো কথা নাই। ধরেন বিয়ে করেছেন, তারপর আর কোনো খবর নাই, হ্যাঁ, তার জন্য অ্যাপ্লাই করতেছে না, একসাথে ব্যাংক অ্যাকাউন্ট করে না, এটা করে না, সেটা মানে কিছুই করতেছে না, তারপরও আপনি এই পিটিশন করতে পারবেন যদি আপনি অত্যাচারের শিকার হন। আচ্ছা, ইভেন আপনি যদি ধরেন ওই যে যিনি অ্যাবিউজের স্পাউস, ওনার ধরেন আপনি কিছুই জানেন না, উনি জানেন উনি সিটিজেন, কিন্তু ওইটা তার এলিয়ান নাম্বার, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো কিছু নাই আপনার কাছে, তারপরও বের করা যায়, এবং এই দায় দায়িত্বটা গভর্নমেন্টের কাছে দেওয়া যায় যে আপনারা খুঁজে বের করেন, এবং তারা খুঁজে বের করে। আচ্ছা, গেল, তো এইভাবে করে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যদি আপনাকে কেউ অত্যাচার করে, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই পুলিশের সাহায্য নেবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে, গেল, হ্যাঁ, এবং তারপরে আপনি যদি দেখা যায় যে এরকম অত্যাচার হচ্ছে, এবং সেটা হচ্ছে সব ধরনের অত্যাচার না, যে কোনো বিয়েতেই অত্যাচারের ব্যাপার আছে, এটা সবাই আমরা জানি।
হ্যাঁ, সব বিয়েতে না, কিন্তু কোনো অনেক বিয়েতে। আচ্ছা, কিন্তু এইখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে যদি গ্রিন কার্ড এবং সিটিজেনশিপটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে কেউ কার উপরে অত্যাচারটা করে, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট, সুতরাং এখানে মহিলাও করতে পারে, পুরুষও করতে পারে আর কি। পুরুষ হয়তো গায়ের জোরে করে, মহিলা হয়তো থিংস গেল। তো যাই হোক, তো এবার আর কি বলবো ভাই, মহিলারাও পিটাইতে পারে, হ্যাঁ, মানে সেদিকে আর নাই গেলাম আর কি। তো গেল। তো যাই হোক, তো এই যে ব্যাপারটা হচ্ছে, অনেক সময় বলে না যে হাতে মারলো না কিন্তু মুখে মারলো, এই জাতীয় ঘটনাও ঘটতে পারে। কিন্তু মেইন কথাটা হচ্ছে যে এখানে তারা নেক্সাসটা যেটা দেখতে চায়, যে ওই গ্রিন কার্ড এবং সিটিজেনশিপটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা। এটা আমেরিকার একটা পাবলিক পলিসির একটা পার্ট। এখানে যে আমাদের প্রেসিডেন্ট বাইডেন ছিলেন, উনি যখন সিনেটর ছিলেন, এই ভাওয়াটাকে আইনে সংসদে পাশ করানোর ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা আছে, গেল। তো এই যে এখানে এই কথাগুলা, এগুলা যে আপনার একেবারে পুলিশ রিপোর্ট থাকতে হবে, হ্যাঁ, অর্ডার অফ প্রোটেকশন থাকতে হবে, মানে থাকলে ভালো কম, নাথিং রং, কিন্তু এটা যে থাকতেই হবে এমন কোনো কথা নাই। যার ফলে যেমন আপনি জাস্ট একটা এফিডেভিট দিয়ে, হ্যাঁ, এবং আরো দু একজনের এফিডেভিট দিলে তো ভালো হয়, ওগুলা দিয়েও আপনি এখানে আপনি I-360 যে সেলফ পিটিশন অ্যাবিউজ বিল, ওটা তো পাশ করে যেতে পারেন, সোজা কথা। হ্যাঁ, তো কিন্তু তার মানে এটাকে অ্যাবিউজ করার জন্য অনেক সময় ওই মিথ্যা পুলিশ কল করে মিথ্যা অভিযোগ দায়ের করা, যেগুলো আপনি বললেন, এগুলা ঘটছে। হ্যাঁ, এটা হয়তো করতেছে ইমিগ্রেশনের স্বার্থে, কিন্তু এতে করে একটা স্টেরিওটাইপ থিঙ্কিং চলে আসে যে এখানে কি ঘটনাটা কি। কারণ আমি প্রচুর ওই যে অর্ডার অফ প্রোটেকশনের ক্ষেত্রে আমি যার বিরুদ্ধে করা হয় সেখানে আমি রিপ্রেজেন্ট করি এবং আমি জিতি। কারণ দেখা যায় যে অনেক সময় মানে এমন না যে অল্প করছে কি বেশি করছে, অনেক সময় হয় হয়তো নাই, সেখানে অভিযোগ দিয়ে দিল। এই মুহূর্তে আমি একটা জায়গায় করছি কুইন্স ফ্যামিলি কোর্টে, যে হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে অভিযোগ করেছেন। তো যেটা হয়, সাথে সাথে টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন দিয়ে দেয়। তারপরে ওইখানে অনেক সময় যেটা করে, বিভিন্ন অজুহাতে এটাকে দেরি করায়। হ্যাঁ, যেমন ধরেন ইন্টারপ্রেটার আসে নাই, কি দেখা গেল সে সবই করে বেড়াচ্ছে, কিন্তু কোর্টে গেলে আর বাংলা পারে না, ইংরেজি পারে না। তো তখন ওই কোর্টের দিতে হয়, কারণ তাহলে ডিউ প্রসেস রাইটস এর ব্যাপার আছে। আবার এখানে যদি তার বিপক্ষে যায়, সে আপিল করে বলতেই পারে যে আমি বুঝি নেই, জাজ আমার ডিউ প্রসেস রাইট কে ভায়োলেট করেছে, আর যায় কোথায়, কেস উল্টে গেল। তো ফলে এগুলো কেউ রিস্ক নিতে চায় না। আবার এই যে দেরিটা হয়, সেইখানে এই দেরি করতে গিয়ে যে আবার নতুন করে ডেট পড়ে, ওই টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশনও আবার এটা এক্সটেন্ড করে, যার ফলে যার বিরুদ্ধে একবার টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন যায়, সেটা চলিতেই থাকে। আচ্ছা, তারপরে শুধু তাই নয়, মানে আমার মানে কোন একটা কেস আছে, কোন একটা মানে আমি অত ডিটেলে যাব না, হ্যাঁ, সেটা হচ্ছে তার নাকি লয়ার আসেন, ওই লয়ারকে সে হায়ারই করে নাই নাকি, হ্যাঁ, ওই হায়ারই করে না, বললো যে আমার লয়ার আছে, এবং ওই এটা কিভাবে কি হলো কিছুই বোঝা গেল না। মোট কথা হচ্ছে যে যেহেতু সে রিপ্রেজেন্টেড, হ্যাঁ, তারপরে ওই ওখান থেকে আবার নতুন ডেট দিয়ে দিল। এইভাবে করে মানুষকে ওই করা হয়, কি জানি বলে যে অত্যাচার করা হয়, যে মানে বহু ভুল অভিযোগ তুলে এই ধরনের বিভিন্ন কিছু করে। প্রায়ই আমাদের কমিউনিটিতে আমরা যতই বিভিন্ন রকম কথা বলি না কেন, প্রচুর। আবার এখানে একটা মোটামুটি কম্পিটিশনও হয়, স্বামী 2 বার করেছেন, ওয়াইফ 3 বার করেছেন, কি উনি 1 বার করেছেন, এই ধরনের অবস্থাকে আমি তো মানে অবাক হওয়ার কিছু নেই। কেউ যদি অত্যাচারিত হয়, উনি 911 কল করবেন, এ ব্যাপারে কোনো শেষ নেই। এটা TVN24 যে কর্তৃপক্ষ, তাদেরও পলিসি নিশ্চয়ই, যে কেউ যদি হয় কি জানি বলে অত্যাচারিত হয়, শরমের কারণে, কমিউনিটিতে কি বলিবে, এগুলোর কারণে আপনি বন্ধ থাকবেন তা না, আপনি মারা যাবেন কিন্তু ফোন করবেন না, এটা হয় না। কিন্তু কথাটা হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটছে, পরে গিয়ে দেখা যায় যে এখানে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে ফর সামথিং এলস, যেগুলো করলে তারপরে ওই হয় কি জানি বলে, তখন ওই অ্যাবিউজ বেস কেসে স্ট্রং হয়। এই ধরনের বিভিন্ন কিছু ঘটছে, এটা যে ঘটছে না তা না, আমরা নিজেরা জানি, বিকজ আমরা এই ধরনের কেসের ব্যাপারে মানে সামহাউ ওয়েন উই আর দ্য আমরা এগুলোতে করি। তো যাই হোক, মানে রিপ্রেজেন্ট করি।
তো আপনার মোটামুটি বোধহয় আমি কিছু টাচ করেছি, এখন আরো হ্যাঁ স্পেসিফিক প্রশ্ন থাকলে হ্যাঁ ভালো নিশ্চয়ই। হয়। আপনি আপনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন এই আমরা যে আজকে আলোচনা, সেক্ষেত্রে অনেকগুলো উদাহরণ দিয়েছেন আপনি। তো আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে যে এই ধরনের প্রতারণার কেস যেটা আমরা আলোচনা করছি, তো এইটা শনাক্ত করতে ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কি ধরনের তদন্ত পদ্ধতি অনুসরণ করে, যেটা মাধ্যমে তারা এই ধরনের বিষয়গুলোকে ধরতে পারে? আমি এই ব্যাপারে সবচেয়ে ভালো ব্যক্তি না এই প্রশ্ন উত্তর দেওয়ায়। আমার ইউএসসিএস এ বা ডিএইচএস এ কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, আচ্ছা ফলে আমি জানি না। কিন্তু এইটুক জানি তাদের ইনভেস্টিগেশন ইউনিট আছে, এবং এগুলা যদি দেখা যায়, যদি দেখা যায় না, এরকম দেখা গেছে যে এইভাবে জিনিসটা হয়, যেমন মানে প্রচুর কেস একজন লয়ারই এগুলো করতেছে, হ্যাঁ করতেছে, তখন তা এটা রেজেস রেড ফ্ল্যাগ, তখন তারা ওই কেসগুলো খতিয়ে দেখে। হ্যাঁ, যেমন এখানে ফিকশন রাইটার নামে এক ধরনের কেস আমি এখন ডিফেন্ড করছি, সে গ্রিন কার্ডও হয়ে গেছে, তারপরে ধরে নিয়ে আসছে কোর্টে যে তোমার ওই কোন এক লয়ার, সে একই সেন্টেন্স, একই তথ্য, শুধু নামটা বদলিয়ে প্রত্যেকের একই কেস, একই সেন্টেন্স ইভেন ওইভাবে করে তারা দেখাইছে। তাদের যে ইনভেস্টিগেটর দিয়ে তাদেরকে অ্যাফিডেভিট দিয়ে দিয়েছে, যে একেবারে সেন্টেন্স বাই সেন্টেন্স তারা দিয়ে দিয়েছে, একই শব্দ প্রত্যেকের, হ্যাঁ শুধু নামটা বদলে দিচ্ছে। তো যার ফলে ওইভাবে করে তারা কি জানি বলে অনুসন্ধান করে, কিন্তু সেটা ঠিক কি কত পদ্ধতিতে আমি এই ব্যাপারে যেতে চাই না, বিকজ আমি এই ব্যাপারে এক্সপার্ট না, আমি কাজ করিনি। আচ্ছা ঠিক বলে আমি খুব আছে, একটা তাহলে জানবো না। আমরা আমরা যেটা দেখলাম যে এক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারের বিষয় আছে, এই প্রমাণের বিষয় আছে, অর্থাৎ অনেক কিছুর বিষয়ই আছে। তাহলে সেক্ষেত্রে ধরুন যে কেউ সত্যিকারের ভাবেই নির্যাতিত হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে আমরা বলি সেটাও বা হয়েছে, বা সে ভায়োলেন্সের শিকার হয়েছেন, কিন্তু সমাজ বা কর্তৃপক্ষ তাকে সন্দেহের চোখে দেখে, তখন তার পক্ষে কি ধরনের আইনি সুরক্ষা বা কিভাবে তিনি বিশ্বাস করাবেন যে তিনি সত্যি সত্যি এই ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে, তবে এখন একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ভাই, আমি মোহাম্মদ মহিউদ্দিন জি ব্রুকলিন থেকে বলছি। জি আমি অ্যাটর্নি মিজানুর সাহেবের সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি আমার ওয়াইফের গ্রিন কার্ডের মেয়াদ চলে গেছে, তো এখন আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে একটা লেটার আসছে যে 36 মান্থ এটা মেয়াদ আছে। আমি এখন দেশের বাড়ি যেতে পারবো কিনা? অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। এই যে আপনি মেয়াদ শেষ হয়ে গেছে বলতে আমি ধরে নিচ্ছি যে আপনি ওই যে 10 বছরের যে গ্রিন কার্ড, সেটা মানে যে মেয়াদটা গ্রিন কার্ডের ওটা শেষ হয়ে গেছে, আপনি I-90 এই অ্যাপ্লিকেশনটা করেছেন যে এটাকে আবার আরো 10 বছরের জন্য কার্ডটা ই করা যায় কিনা, মানে এক্সটেন্ড করা যায় কিনা। আচ্ছা, এবং ইনশাল্লাহ হবেও। তো এইটার রিসিট নোটিশটাই আপনার সর্ট অফ গ্রিন কার্ডের মতো, যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন ইত্যাদি। তবে আমি বলবো যে আপনারা যদি দেশে যেতে চান এবং আপনার এটা অ্যাপ্রুভ হয়ে নতুন গ্রিন কার্ড আসেনি, এরকম সময় আপনার অ্যাটলিস্ট 6 মাস ভ্যালিড আছে এমন একটা পাসপোর্ট নিয়ে, আপনার পাসপোর্ট নিয়ে নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস, ওখানে গিয়ে আপনি ওখানে একটা স্ট্যাম্প করে নিয়ে আসবেন, ধরেন আরো 6 মাসের ভ্যালিডিটি ইত্যাদি, যে স্ট্যাম্পটা দিবে ওইটাই গ্রিন কার্ডের স্ট্যাম্প। হ্যাঁ, তো ফলে ওইটা করে নিলে আপনার কোনো সমস্যা হবে না, ওইটা অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস এর মধ্যে, কারণ I-90 এগুলো হতে অনেক সময় লাগছে। অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরো অনেক প্রশ্ন আছে ফেসবুকে। ফারুক আহমেদ সাহেব একটু প্রশ্ন দিয়েছেন, একটু যোগ করতে পারি? জি জি। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে নর্মাল যে 10 বছরের, আবার কারণ আমি তো সব শুনলাম না, আবার দেখা গেলো এটা হচ্ছে 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড দিয়েছে। হ্যাঁ, ওটার পরে I-751 উনি ফাইল করেছেন, হ্যাঁ জয়েন্টলি, যেভাবে উনি বললেন বিবি সাহেবের কথা,
খুব ভালোবাসার স্বরে কথাগুলো আসলো। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। তো ওনারা হয়তো জয়েন্টলি এটা যেটা নর্মালি নিয়ম সেটা করেছেন। ওটা দিয়েও এই যে রিসিট নোটিশটা, ওটা দিয়েও সকল ট্রাভেল করা যায়, কাজ করা যায়, সবকিছুই ওই রিসিটটা দিয়ে, কারণ ওইটা হচ্ছে 18 মাস, তারপর আবার 18 মাস এইগুলা করে আর কি। তো কিন্তু তারপরও বেস্ট হলো আপনার কি যেন বলে যে আপনি নিকটস্থ যে ইউএসসিআইএস অফিসে গিয়ে ওই পাসপোর্টে, যেটা একটা ভ্যালিড পাসপোর্ট, হ্যাঁ, ওখানে স্ট্যাম্প করিয়ে নিয়ে যাবেন বাইরে যাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেব, আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ফেসবুকে ফারুক আহমেদ একটি প্রশ্ন রেখেছেন এবং একটি আপনি কিছু বিষয়ে আপনি একটা লিঙ্ক পাঠিয়েছেন। লিঙ্কটা আসলে খুলে এটা দেখার মতো সময় আমাদের নেই, তো আপনার প্রশ্নটি আমি হয়তো বলবো একটু পরে। আমরা একটু বিরতি নিতে চাই এবং অনেক দর্শকও টেলিফোনে অপেক্ষা করছেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু বিরতি নিতে চাই, বিরতির পরে এসে সুপ্রিয় দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম দর্শক আছেন এবং ফারুক আহমেদের একটি প্রশ্ন নিয়ে টেলিফোনে যাব। তিনি বলছেন, নিচে লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে গেলে তিনি বলছেন যে দেখা যায় যাদের প্রায়োরিটি ডেট কারেন্ট এবং ফাইল জুলাই 2021-এর কোয়ালিফাই হয়েছে তাদের ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে, বাট এখন 2025, তার মানে কোয়ালিফাইয়ের পর 4 বছর প্লাস ওয়েট করতে হচ্ছে। এই বিষয়ে একটু আলোচনা করবেন, মানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? নরমালি তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনার এই জিনিসগুলো হওয়ার কথা এবং তাই নরমালি তাই হয়। কিন্তু অনেক সময় বিশেষ বিবেচনায়, যেমন একটা বড় ব্যাপার হচ্ছে যেমন এইজ আউট হয়ে যাচ্ছে কারো বাচ্চা, তখন এটা বিশেষ বিবেচনায় আগে আগে এই ইন্টারভিউটা নেওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু সবকিছুই আগে ডিকিউ পর্যন্ত যেতে হয়, ডকুমেন্টারি কোয়ালিফাই। তারপরে গিয়ে কেউ যদি বিশেষ সিচুয়েশন দেখাতে পারেন, অসুস্থতা বা বিভিন্ন ভাবে, তখন স্পেশাল কনসিডারেশন যেগুলো আছে সেগুলো পরের প্রায়োরিটি ডেট থাকলেও এটা হতেই পারে। আর এগুলার কোনো গ্রামার নাই যে কাদেরটা কখন হচ্ছে। প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়াটা খুবই জরুরি, কারণ তার আগে ওই যে 325 টাকা 120 টাকা এগুলা নিতেই পারেন, নিতেই দেয় না ওখানে যখন আপনি যাবেন। তারপরে ডিকিউ আগে ওই প্রশ্ন আসে না, কিন্তু তারপরে কার কখন ইন্টারভিউটা হবে ওইটা খুব কোনো গ্রামার ট্রামার নাই। সোজা কথা, আগে আগে আসলে আগেই পাইবেন ভিত্তিতে যদিও করা হয় এবং ওইভাবেই হয়, কিন্তু প্রচুর কেস এরকম থাকে যাদের অন্যান্য বিশেষ বিবেচনার বিশেষ সিচুয়েশন থাকে, ওটাকে অ্যাকোমোডেট করা হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারুক আহমেদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। নির্ঝর আক্তার, আপনার প্রশ্নের উত্তরটি দেব টেলিফোনটি নেওয়ার পরে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন কয়েকটি। জি করুন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি আমার কেসটা ইউএসসিআইএসতে অ্যাপ্রুভ হয়েছে। কিসের কেস? এখন আমার হাজবেন্ডের জন্য পিটিশন। জি। তো এখন আমার কেসটা একটু কমপ্লেক্স। আমার প্রেগন্যান্সি 6 মাস চলছে। আমি প্রেগন্যান্সি হাই রিস্ক কমপ্লেক্সিটির ভিতরে আছি। এখন আমার সিচুয়েশন এরকম যে আমি একাই সবকিছু আমার করতে হয়, আর মানে ধরেন সবকিছু এখন এইখানে আমি সাপোর্টিভ ডক্টর হিসেবে কি কি দিতে পারি? ডক্টর পেপার সবই আমার আছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কি কি লাগবে? আমার ট্যাক্স রিটার্ন আগের বছরের সবগুলোই আছে। এখন আইআরএস থেকে রেভিনিউ পেপারটা কি দিতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। সঞ্চালক মহোদয়, আপনার কাছে অনুরোধ, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু, আমি ঠিক মতো শুনিনি, এক হচ্ছে আমি হয়তো না, আমিও ভালো মতো বুঝতে পারিনি বলেই ওনাকে আমি লাইনে থাকতে বলেছি, যে আমি ভেবেছি আপনি এত শুনেছেন। আপনি কি আবার একটু প্রশ্নগুলো বলবেন? জি, আমি বলছি। জি। আমার রিসেন্টলি
15 দিন আগে আচ্ছা, আমার stop করেন। USA আমার কথা শুনুন। আপনি কি আপনার মোবাইলটা আপনি সাউন্ডে অর্থাৎ স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি বন্ধ করুন। জি না, স্পিকারটি বন্ধ আচ্ছা। করুন। এবার আমার কথা শুনেন। নাম্বার 1, আমার সালাম গ্রহণ করুন। করছেন? হ্যাঁ, স্পিকার বন্ধ জি। করেছেন। এবার বলুন। আমার সালাম গ্রহণ করে বলেন ওয়ালাইকুম সালাম। জি, বলেছে। ওয়ালাইকুম আসসালাম। বলছে নাকি? হ্যাঁ, Very good. বলেছে। হ্যাঁ, আচ্ছা, সাহেব কোথায়? উনি বাংলাদেশে। আপনি মানে আপনি এখন কোথায়? আমেরিকাতে? জি আমি নর্থ ক্যারোলিনাতে থাকি। আচ্ছা, তাহলে তো একটা কান্নাকাটির ব্যাপার চলতেছে। একজন এখানে ফোন টোন করলে মন টন খারাপ থাকে। আমরা সহানুভূতি প্রকাশ করছি এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি একটু কাইন্ডলি বলবেন? আমি ইউএস সিটিজেন। গুড। এবং আপনি আপনাদের বিয়ের ভিত্তিতে আপনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন? জি আচ্ছা, ওটা কি অ্যাপ্রুভ হয়েছে ইউএসসিআইএস এর কাছ থেকে? I-130 approve হয়েছে। পিটিশন? জি অ্যাপ্রুভ হয়েছে। ভেরি গুড। এটা কি এনভিসি তে গিয়েছে? জি ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়ার পরে আপনি কি 325 টাকা 120 টাকা ওখানে দিয়েছেন ওই অনলাইনে? না এখনো করিনি। আমি আসলে বুঝতে পারছি না সাপোর্টিভ ডকুমেন্টস গুলো কি কি দিব। সেটা পরের কথা। আগে আপনি এই 2টা টাকা দিবেন, তারপরে অ্যাপ্লিকেশন সাপোর্টিভ ডকুমেন্টস পরের দিন আসবে। আপনি এটা অলরেডি কারেন্ট ইউএস সিটিজেনের স্পাউস হলে আপনি এটা যদি এনবিসি তে যেয়ে থাকে, আপনি কি ওই সাইটটাতে গিয়েছেন যেখানে ওই ক্লিক করা যায় 325 টাকা 120 টাকার ব্যাপারে? যে এটাও একটা প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি সিয়াতে যাব না এনবিসি তে যাব। ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু বাংলাদেশে, এটা মাস্ট আপনার এই ন্যাশনাল ভিসা সেন্টারের মাধ্যমে হতে হবে। এবং NBC আশা করি অন্যরাও শুনছেন, কারণ অনেকের এই সিচুয়েশনটা আমরা এটাকে বোধহয় আমাদের সঞ্চালক মহোদয় খুব গুরুত্ব দিচ্ছেন এই জন্য, যে ধরনের অনেকের এই ধরনের সিচুয়েশন। আপনি এখানে বেচারা একলা আছেন, উনি মানে ওনার স্পাউসের জন্য করেছেন, টিভিএন 24 কর্তৃপক্ষ চাচ্ছেন এই ধরনের যারা আছে তাদের জন্য একটা বিশেষভাবে দেখতে। আচ্ছা গেল, তারপরে আপনি কেন বুঝবেন না? আপনি আমার কথা শুনুন, আপনি কি এনবিসি তে গিয়েছে, কারেন্ট হয়েছে, এবং এটার যে সাইটটা ওরা যে চিঠিটাতে দিয়েছে ওখানে কি আপনি গিয়েছেন? না, উনি জানে, না, বুঝতে এখনো পারেনি তো বললো। হ্যাঁ, আপনি একটা কাজ করেন কাইন্ডলি, আপনার ধরেন বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, তারপরে অনেক মুরব্বী মানুষ আছে বা অনেকে হেল্প করে, হ্যাঁ, তাদের সাথে আলাপ করেন। অ্যাটর্নিরা তো আছেনই। একজন কারণ অ্যাটর্নির এগুলা- সঙ্গে আসলে আলাপ করুন আপনি, সেটা আপনার জন্য হ্যাঁ, ভালো হবে। এটা কেন বললাম আপনি বুঝতে পারবেন 40 মিনিটের এই প্রোগ্রামে এখানে হয়তো অনেক কিছু, কারণ ওইখানে আপনাকে নিতে হবে প্রথমে, নিয়ে ওই টাকাটা প্রথমে না দেওয়া পর্যন্ত ওই যে কি ডকুমেন্ট লাগবে টিকা লাগে এইগুলার কোনো মানে রিলেভেন্ট না। এখন প্রথম কথা হচ্ছে আপনার ওই 2টা ফি দিতে হবে, এবং তারপরে 2-3 দিন পরে, হ্যাঁ, একদিন পরেই না 2 দিন পরে পেইড কথাটা আসবে। ওই 2টা ফি দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ, DS 260। তারপরে ডকুমেন্টস এর প্রশ্ন আসে, 864 এর প্রশ্ন আসে, হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস আছে এবং আপনি হয়তো এগুলো অলরেডি জানেন। কিন্তু তারপরেও যদি হেল্প লাগে, আপনি ওইখানে প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, একটু কাইন্ডলি আলাপ করেন। হ্যাঁ, এই মুহূর্তে এর থেকে বেশি আমি সময় নিতে চাচ্ছি না। সেটাই। কিছু মনে অনেক অনেক করবেন না। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার বিষয়টি খুব একটা কঠিন নয়, কিন্তু আপনি একজন অ্যাটর্নির সঙ্গে আলোচনা করে, যেহেতু বিষয়টা বুঝছেন না, করে সেইভাবে দরখাস্ত করুন, তাতে খুব সহজ হয়ে যাবে। তা নাহলে সামান্য একটা ভুলের কারণে অনেক দেরি হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। বলেছিলাম নির্ঝর আক্তার, তিনি এই প্রশ্নটি বোধহয় গতকালকের আমাদের প্রোগ্রামে করেছিলেন। আমি জানি না এটা আপনি এটার উত্তর দিতে পারবেন নাকি একজন সিপিএ দিতে পারবে, তারপর আমি বলছি। তিনি বলছেন, আই হ্যাভ a one special child 7 years old, he need 24 hours help. I had a divorce 4 years ago. Can I get any government benefits or anything else? Please tell me any advice. আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। আর বিশেষ করে আমি মানে দ্য আনসার ইজ নো, আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ নির্ঝর আক্তার। আপনি পরে অন্য কোনো সময় যদি আবার কোনো, আমার মনে হয় যে এটা কোনো সিপিএর প্রোগ্রামে হলে ভালো হবে।
সেদিন আপনি একটু প্রশ্ন করবেন। দোলা বেগম তিনি একটি খুব মানবিক প্রশ্নই করেছেন, যে কারণে তার প্রশ্নটি আমি বলতে চাই। তিনি বলছেন, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি নিউ ইয়র্কে, আমি সিটিজেন, অনেক বছর ধরে নিউ ইয়র্কে থাকি। এখন আমার হাজব্যান্ড আসছে 5 মাস হলো। সে 3 মাস একসাথে থাকার পরে আমার বাসা ছেড়ে চলে গেছে ঝগড়া করে। এখন আমি সে কোথায় থাকে নিউ ইয়র্কে জানি না। সে আমার সাথে কোনো কল করে না, কোনো সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করে না। সে 10 বছরের গ্রিন কার্ড পেয়েছে। এখন আমি কি করণীয় আছে যদি বলেন? আমি আমার হাজব্যান্ডকে পেতে চাই, বাট তার কোনো সাড়া পাই না। কি অ্যাডভাইস দেবেন তাকে? কোনো সূত্র ধরে জি ওনাকে খোঁজ করা যায়, কারণ ওই যে এত কথার মাঝখানে একটা সেন্টেন্স আসলো, আমি আমার হাজবেন্ডকে পেতে চাই, হ্যাঁ এই যে কথাটা বললেন, তারপরে এখানে আর কোনো লটো কাজ করে না। হ্যাঁ, আচ্ছা ওনাকে আপনি ধরেন বিভিন্ন রকমের লিগাল রিকোর্স আছে, উনি আপনার সাথে এই যে ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট করলেন, এটা আপনার পক্ষ থেকে যেটা বলা আর কি। ধরেন ওনার আবার অন্য পক্ষ থাকতেই পারে, আমি সেটা কথা না, আপনি এভাবে টেলিভিশনে মানে কাছে এসে যদি এই কথা বলে থাকেন, আমি মনে করি এটা অত্যন্ত সিরিয়াসলি দেখা উচিত। আপনার নিশ্চয়ই এরকম ইচ্ছা না একটা মিথ্যা কথা বলার জন্য। তো ফলে এই যে আপনার করুন একটা অবস্থা, এবং আপনি কি সুন্দর করে বললেন, মানবিক ব্যাপার তো আপনি সঞ্চালক মহোদয় বললেনই যে আমি আমার স্বামীকে পেতে চাই। তো এই যখন অবস্থা, আপনি যত ধরনের বন্ধু বান্ধব বা যাদের মাধ্যমে বিয়েটা হয়েছিল, সামহাও উনি খুব বেশি দূরে যেতে পারবেন না। হ্যাঁ, কোথাও কোথাও আছে, আপনি দেশেও চলে যেতে থাকতে পারে। আপনি একটু খোঁজ খবর করেন এবং একটু সময় দেন, কারণ 5 মাস হয়েছে তো আসছে, আবার কয়েক মাস আগে যেন চলে গেছে। একটু সময় দেন, সেটা দেখবেন যে ওই খিদাটিটা লাগলে তারপরে চলে আসবে। বিষয়টি যেহেতু আপনি যেটা ভালো বলেছেন যে এখানে আর আইন কাজ করে না, কারণ নিজেই যখন ফিরে পেতে চান, সেক্ষেত্রে সামাজিকভাবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করে আপনারা কাছাকাছি নিয়ে আসতে যদি পারেন সেটাই উত্তম। আর যদি মনে করেন যে এই স্বামীর ঘর করবেন না, তখন আইনি বিষয়টা আছে, তখন যদি সেটা করতে চান সেই ধরনের পরামর্শের জন্য একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ নিশ্চয়ই করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ দোলা বেগম। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হোসেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার মা সিটিজেন এখানে ছিল। জি, হ্যাঁ, আমার মা আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছে। জি, হ্যাঁ, অ্যাপ্লাই করার পরেতে কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করে, মারা যায়। জি, জি, হ্যাঁ, বাংলাদেশে মারা যায়। জি, হ্যাঁ, তো মারা যাওয়ার পরেতে ইমিগ্রেশন থেকে চিঠি আসে যে তোমার ছেলেদের জন্য বা ভিসার জন্য তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা ফি জমা দাও। জি, তো আমি মা যখন মারা গেছে তখন আমি লয়ারের সাথে আলাপ করলাম, বলছে তোমার মা যখন অ্যাপ্লাই করছে এবং সে যখন মারা গেছে, এই কেসটা এখন ক্যান্সেল হয়ে গেছে। জি, এটা আমি কিছু করতে পারবো না, মানে আমি ছেলেটা, আমার ভাই, আমি কিছু করতে পারবো না। জি, হ্যাঁ, তারপরেতে আমি ইমিগ্রেশনে একটা রিকোয়েস্ট করি যে মা তো মারা গেছে, এই কেসটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। আচ্ছা, হ্যাঁ, তো অ্যাপ্লাই করার পরেতে এই 14 বা 14 ইয়ার্স পরেতে, হ্যাঁ, আমার কাছে চিঠি আসছে। আমার 4 ভাই মা অ্যাপ্লাই করছিল, ওই 4 ভাইরই চিঠি আসছে এই 14 বছর পরে চিঠি আসছে যে তোমার যে মা যে অ্যাপ্লাই করছিল সে তো মারা গেছে। হ্যাঁ, ওই কেসটা ক্যান্সেল হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। তো এটার কোনো কিছু উপায় কি আছে, এটাই আমি জানতে চাই। এখন আর কোনো কিছু উপায় আছে কিনা, এটাই আপনার প্রশ্ন। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমাকে একটু সময় দেন। ধন্যবাদ, কারণ এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা অনেকের এরকম ঘটনা আছে, এবং দ্য আনসার ইজ যেটা আপনি এই পর্যন্ত পেয়েছেন ওটা রং আনসার পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই কিছু করা যায়, খুব ক্লিয়ার কথা, আপনি শুনবেন। আচ্ছা, সেটা কি? আপনার যদি এইটা ওই পর্যায়ে যে থাকে, যে পর্যায়ে গেছে আপনি বললেন, তার মানে ওনাদের জন্য যে পিটিশন গুলো এগুলো অ্যাপ্রুভ হয়েছিল।
I-130 ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ হয়েছিল, তারপর এটা কারেন্ট হওয়ার পরে এখন NBC থেকে চিঠি আসছে ইত্যাদি। আচ্ছা, যদি ওই পিটিশনগুলো অ্যাপ্রুভ হয়ে থাকে এবং যদি পিটিশন নর্মালি নিয়ম পিটিশনার ডাইজ, পিটিশন ডাইজ, সোজা কথা। হ্যাঁ, যদি পিটিশনার মারা যান পিটিশন, এটা নর্মাল কথা। কিন্তু না, আইনে এরকম মানে যে আছে, কিছু এক্সেপশন আছে। উনি যদি মারা যান তাইলে এইটা অটোমেটিক রিভোকড হয়ে যাবে, যেহেতু এটা মানে এটা পেন্ডিং না, এটা অ্যাপ্রুভ হয়েছিল, শব্দটা হবে রিভোকেশন। সো অটোমেটিক্যালি এটা রিভোকড হয়ে গেছে। কিন্তু রিইনস্টেটমেন্টের সুযোগ আছে, হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট, ফলে এটা সম্ভব। এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে যে যিনি পিটিশনার, এই যে আপনি এখন যে পর্যায়ে আছেন, ওনাকে মাস্ট I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়। এখন ওনাকে তো আল্লাহ নিয়ে গেছে, এখন কি করা? এটাকে বলে সাবস্টিটিউশন অফ স্পন্সরশিপ। হ্যাঁ, আমার কথাগুলো ঠিক করে শুনবেন। কোন উকিলে বলছে আমি জানি না, এটা আমাদের দরকার নাই, কিন্তু ভুল বলছে, যে কিছু করার নাই বা আমি করতে পারবো না ইত্যাদি। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে আপনাদের স্টিল সুযোগ আছে, এবং একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট করাবেন, আর একটা হচ্ছে যে ওই যেটা বলে একটু আগে যেটা বললাম, ওই সাবস্টিটিউশন অফ স্পন্সরশিপ করাবেন। তাতে ওই মা যে নাই, আল্লাহ নিয়ে গেছে, তারপরও আরেকজন, যেমন আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন হন, আপনি ওই জয়েন্ট আপনি স্পন্সরশিপ দিতে পারবেন। এখন দেখা গেলো আপনার আবার পুরোপুরি পয়সা নেই, মানে ইনকাম ওই রকম নাই, তখন আপনি জয়েন্ট স্পন্সরশিপ নেবেন। তো ফলে এই যে জিনিসগুলা মানে ইউএসএ, এবং এইটা আপনি এই সবকিছু করে একটু যারা এইসব ব্যাপারে জানে তাদের মাধ্যমে, এখানে এলাকার অনেক মুরব্বীরা আছে, তারপরে অনেক জ্ঞানী গুণী লোকরা আছে, তাদের মাধ্যমে বা অ্যাটর্নিদের মাধ্যমে আপনি ইচ্ছা করলে এই পিটিশনগুলো আপনার মা আপনাদেরকে রেখে চলে গেল, এবং এই যে উনি একটা বড় কাজ করে গেছেন, এইটাকে বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, আসেন আমরা আপনার আমার জন্য দোয়া করি, কিন্তু এট দ্য সেম টাইম আপনি তাড়াতাড়ি ডিউ ডিলিজেন্স একটা বড় জিনিস, আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেন, নিয়ে আপনি কাজ শুরু করে দেন। একটা হচ্ছে কি, আপনি ওই উকিলে গিয়ে বলবেন যে হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট, আর এটা হচ্ছে সাবস্টিটিউশন অফ স্পন্সরশিপ, এই দুটার কোনো মিনিং তুমি দেখো, বুঝো কিনা, বুঝলেও আমরা এটা করে দাও। আপনি যার কাছেই ভালো লাগবে তাদের কাছে গিয়ে এই কথাগুলো বলবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব হোসেন। আসলে আপনার কেসটি কিন্তু মরলেও মরেনি, আজকের আলোচনায় নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। সুতরাং আপনি যথাযথ মানুষের কাছে যান, অ্যাটর্নির কাছে যান, নিশ্চয়ই আপনার সফলতা পাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময় সীমানা টপকানো করিতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে অনেক ব্যস্ত মানুষ সেই ব্যস্ততা উপেক্ষা করে এত দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভুয়া বিয়ে এবং নির্যাতনের ঘটনা সাজিয়ে গ্রিন কার্ডের সুবিধা যা পেয়েছে তারা তাদের পরিণতি কি হতে পারে সে বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।